জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2024-এর যে পরীক্ষাগুলো হলো সেখানে 16/11/2024 তারিখ সেকেন্ড শিফটে মানে 2:30 যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার অঙ্কের সমাধান করব। ঠিক আছে, অঙ্কের যে 30টা কোশ্চেন এসেছিল সেটার আমরা ডিটেল সমাধান করব। ঠিক আছে, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো আর দেখে কার কতগুলো ঠিক হয়েছে আর কার কতগুলো ভুল হয়েছে সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, চলো দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে। দেখো 31 নম্বর প্রশ্ন। আমি তোমাদেরকে এখানে যে প্রশ্নগুলো আমি নিয়েছি সেটা কিন্তু বুকলেট সিরিজ এক মানে এ থেকে নিয়েছি। হ্যাঁ, বুকলেট সিরিজ এ থেকে আমি তোমাদের প্রশ্নগুলো নিয়েছি। তো দেখো 31 নম্বর প্রশ্নটা কি বলেছিল, দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায় এবং নিষ্কাশন পাইপের সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করা যায়। একসাথে যদি তিনটি পাইপ কাজ করে তবে ট্যাঙ্কটি ভর্তি হতে 15 মিনিট সময় লাগে। ট্যাঙ্কটিতে কত গ্যালন জল ধরে? ঠিক আছে, আমি ধরে নিলাম যে এ পাইপ আর বি পাইপ। ঠিক আছে, এ পাইপে 20 মিনিটে ভর্তি হয়, বি পাইপের সাহায্যে 24 মিনিটে ভর্তি হয়। তাহলে আমরা ট্যাঙ্কটার টোটাল ক্যাপাসিটি ধরে নেবো কি, এ দুটার লসাগু 20 আর 24-এর লসাগু কত হবে? 20 আর 24-এর লসাগু হয়ে যাবে 120। 20 আর 24-এর লসাগু হয়ে যাবে 120। দেখো 120 আমি কেন কীভাবে এত সহজে বলে দিলাম, কারণ এগুলো অঙ্ক করতে করতে 20 আর 24 টার্মটা অনেকবার আসে, তাই তোমরা যখন অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে তোমাদের কিন্তু মুখস্থই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 20 আর 24-এর লসাগু হয় 120। তাহলে আমরা বলতে পারি যে এ নলটা দিয়ে যদি 20 মিনিটে 120 গ্যালন জল ভর্তি করা যায়, তার মানে 1 মিনিটে কত গ্যালন জল ভর্তি করা যায়? 1 মিনিটে 6 গ্যালন জল ভর্তি করা যায়। বি পাইপ দিয়ে 24 মিনিটে যদি 120 গ্যালন জল ভর্তি করা যায়, তার মানে 1 মিনিটে কত গ্যালন জল ভর্তি করা যায়? 1 মিনিটে 5 গ্যালন জল ভর্তি করা যায়। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে দুটো পাইপ একসাথে চালালে মোট তারা কত গ্যালন জল ভর্তি করতে পারে? 11 গ্যালন জল ভর্তি করতে পারে। 1 মিনিটে ওরা 11 গ্যালন জল ভর্তি করতে পারে। কিন্তু আবার বলে দিয়েছে যে এখানে আরেকটা পাইপ ছিল, নিষ্কাশন পাইপ, যেটার সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল খালি হয়। তার মানে যখন তিনটা পাইপ একসাথে ভর্তি থাকবে, এ বি সি তিনটা পাইপ একসাথে ভর্তি থাকবে, এ বি দিয়ে তো জল ঢুকবে, এ বি দিয়ে জল ঢুকবে কিন্তু সি দিয়ে বেরিয়ে যাবে। সি দিয়ে কত বেরোবে? মিনিটে 3 বেরিয়ে যাবে। তার মানে তিনটা পাইপ যখন একসাথে চালু থাকবে আলটিমেটলি আমাদের কত গ্যালন জল ভর্তি হবে? 8 গ্যালনই জল ভর্তি হবে, কারণ দুটা পাইপ দিয়ে 11 ভর্তি হবে কিন্তু সি পাইপটা দিয়ে 3 বেরিয়ে যাবে। তার মানে আলটিমেটলি বাঁচবে কত? 8 গ্যালন জলই বাঁচবে আমাদের। ঠিক আছে, তার মানে 1 মিনিট যদি আমরা তিনটা পাইপ চালাই তার মানে আমাদের 8 গ্যালন জল ভর্তি হবে। এবার কি বলেছে, তিনটা পাইপ যদি আমরা একসাথে চালাই তাহলে 15 মিনিট সময়ে ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। তার মানে 1 মিনিটে যদি 8 গ্যালন জল ভর্তি হয়, 15 মিনিটে কতটা ভর্তি হবে? তাহলে আমরা কি করব, এই 15 গুণ 8 সমান সমান কত হয়ে যাবে? 15 8 120। তার মানে আমাদের ট্যাঙ্কটিতে কত গ্যালন জল ধরে? ট্যাঙ্কটিতে আমাদের 120 গ্যালন জল ধরে। ঠিক আছে, ট্যাঙ্কটিতে 120 গ্যালন জল ধরে, যেটা আছে অপশন সি। তার মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে যদি সে মোট সময়ের 2/3 মধ্যে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তাহলে অবশিষ্ট সময়ে বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে তার কত গতিবেগ হবে? মানে গতিবেগ কত তাকে রাখতে হবে। ঠিক আছে, কি বলেছে দেখো 45 মিনিটে কত যায়? 6 কিলোমিটার যেতে হবে ওকে। 45 মিনিটে 6 কিলোমিটার যেতে লাগবে। এবারে কি বলেছে, সে যদি মোট সময়ের 2/3 মধ্যে, মোট সময়ের 2/3, তার মানে কি এই 45 হলো মোট সময়, তার 2/3 মানে 2/3, 3 দিয়ে কাটো, 3 15 45, 15 2 30, তার মানে 30 মিনিট। 30 মিনিট সময়ে কি বলেছে, 2/3 মধ্যে অর্ধেক দূরত্ব অতিক্রম করে নেয়। অর্ধেক দূরত্ব মানে কত? 6-এর অর্ধেক মানে কত? 3। তার মানে এই 30 মিনিটে সে 3 কিলোমিটার চলে যায়। তাহলে কি বলেছে, বাকি অবশিষ্ট সময়ে বাকি দূরত্ব অতিক্রম করতে তার গতিবেগ কত হবে? তার মানে কি অবশিষ্ট কত কিলোমিটার থাকলো? আর অবশিষ্ট থাকলো তার 3 কিলোমিটার। এবারে এই 3 কিলোমিটার যেতে সে কত সময় নেবে? 3 কিলোমিটার যেতে কত সময় নেবে? দেখো 30 মিনিট তো সে চলে গেছে, মোট তাকে লাগবে 45 মিনিট। মোট 45 মিনিট তার হাতে সময় আছে, 30 মিনিট চলে গেছে, বাকি থাকলো কত? 15 মিনিট। এবারে তখন তার গতিবেগ কত হয়ে যাবে? 3 কিলোমিটার যেতে সময় লাগবে তার 15 মিনিট। 3 কিলোমিটার যেতে সময় লাগবে 15 মিনিট। এবার মিনিটটাকে যদি আমরা মানে ঘন্টায় কনভার্ট করি তাহলে কি হয়ে যাবে, মিনিটটাকে আমরা ঘন্টায় যখন কনভার্ট করব তখন 15/60, 15/60। এবারে 60টা উল্টে উপরে গুণ হয়ে যাবে, তার মানে 60টা চলে যাবে উপরে, তারপরে 15 4 60, 4 3
12, তার মানে 12 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হয়ে যাবে তখন তার গতিবেগ। ঠিক আছে, এই 3/15/60 এটা হতো, এটাকে আমরা সমাধান এইভাবে করলাম, তাহলে বেড়ে গেল আমাদের 12 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ একটি কাজের 1/2 অংশ 5 দিনে করে এবং বি ওই কাজের 2/5 অংশ 6 দিনে করে। এ ও বি একসঙ্গে কাজটি সম্পূর্ণ করে কত দিনে? ঠিক আছে, দেখো এ করে কত দিনে, এ করে 1/2 অংশ করে 5 দিনে, 1/2 অংশ করে 5 দিনে। তার মানে এ সম্পূর্ণ কাজটা কত দিনে করবে? দেখো 2 দিয়ে 5কে গুণ, 10/1, তার মানে 1 ভাগ মানে কিছুই না, 5 দুগুণা 10, তার মানে এ করবে কত দিনে? 10 দিনে। এবারে বি, কি করে 2/5 অংশ করে 6 দিনে। বি কি করে 2/5 অংশ, 2/5 অংশ করে 6 দিনে। তার মানে বি সম্পূর্ণ কাজটা করবে কত দিনে? 5 6 30, নিচে 2, 30/2 মানে 15 দিনে। তার মানে বি করবে 15 দিনে। তার মানে এ একটা কাজ করে 10 দিনে, বি একটা কাজ করে 15 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক তাদের আমরা ধরে নিচ্ছি 15 10-এর লসাগু, 15 আর 10-এর লসাগু হলো 30। তার মানে এ একদিনে কাজ করে 3 অংশ, বি একদিনে কাজ করে 2 অংশ বা 2 ইউনিট। এ করে 3 ইউনিট কাজ, বি করে 2 ইউনিট কাজ। এবার তারা যদি একসাথে কাজ করে, একসাথে কত ইউনিট কাজ করবে? তারা 5 ইউনিট কাজ করবে একসাথে। এবার তার মানে 30 ইউনিট কাজ করতে তাদের কত দিন সময় লাগবে? 30/5 মানে 6 দিন। তারা যদি একসাথে কাজ করে তাহলে তাদের 6 দিন সময় লাগবে, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, অনুপস্থিত সংখ্যাটি লেখো। ঠিক আছে, প্রথমে আছে 4, তারপরে আছে কত 9, তারপরে আছে 17, তারপরে আছে 35, তারপরে কি আছে সেটা আমাদেরকে বের করতে হবে। লাস্টে আছে 139। ঠিক আছে, দেখো এটা কোন লজিকে আগাচ্ছে। দেখো 4-এর সাথে 2 গুণ করো, যোগ করে দাও 1, কত হলো? 9। এবারে 9-এর সাথে 2 গুণ করে দাও, কিন্তু এবারে কি করো? 1 বিয়োগ করে দাও। তার মানে দেখো 2 গুণ হচ্ছে, 1 বিয়োগ হচ্ছে, অল্টারনেট করে। তাহলে দেখো 4-এর সাথে 2 গুণ করলে 8, 8-এর সাথে 1 যোগ করলে 9, 9-এর সাথে 2 গুণ করলে 18, 18-এর সাথে 1 বিয়োগ করলে 17। এবারে বিয়োগ হয়েছিল এর আগে, তার মানে এবারে আবার যোগ হবে। তার মানে 17-এর সাথে 2 গুণ করো, যোগ 1 করে দাও, 17 গুণ 34, 34-এর সাথে 1 যোগ করলে 35 হলো। তারপরে তার মানে কি করতে হবে? 2 গুণ করতে হবে, 1 বিয়োগ করতে হবে। তার মানে 35 দুগুণা 70, 70 থেকে 1 বিয়োগ করলে 69, 69। তার মানে তারপরেরটাতে কি হবে? 2 গুণ যোগ 1, 69 দুগুণা 138, যোগ 1 139। লজিকটা মিলে গেল। তার মানে গুণ 2 একবার যোগ, গুণ 2 একবার বিয়োগ, যোগ বিয়োগ যোগ, এভাবে চলছে। ঠিক আছে, তার মানে এখানে কোশ্চিন মার্ক আমাদের কত হয়ে যাবে? 69, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করে। ট্রেনটি 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? ঠিক আছে, দেখো 240 মিটার একটা ট্রেন যখন 24 সেকেন্ডে একটা পোলকে অতিক্রম করে, তার মানে 24 সেকেন্ডে সে তার নিজের দূরত্ব অতিক্রম করে। যখন একটা ট্রেন একটা ল্যাম্পপোস্টকে, পিলারকে, গাছকে, ব্যক্তিকে, এগুলাকে যখন অতিক্রম করবে, তখন তার মানে সেই ট্রেনটা তার নিজের দূরত্বকে অতিক্রম করছে। এবারে তার মানে 240 মিটার একটা লম্বা ট্রেন ছিল, সে 24 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে 240 মিটার সে যায় হচ্ছে 24 সেকেন্ডে। তাহলে ট্রেনটার গতিবেগ কত হয়ে গেল? ট্রেনটার গতিবেগ হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড, সরি পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল ট্রেনটার গতিবেগ। ট্রেনটার গতিবেগ কত হলো? 10 মিটার পার সেকেন্ড। এবারে যখন ট্রেনটা 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন সে কি 650 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তার সাথে সাথে 240 মিটার তার নিজের দৈর্ঘ্য, এই দুইটা দৈর্ঘ্যকেই অতিক্রম করতে হবে তাকে। তাহলে তখন তাকে মোট কত মানে দূরত্ব অতিক্রম করতে হবে? 890, 890 মিটার দৈর্ঘ্য তাকে অতিক্রম করতে হবে। তার মানে 890 মিটার যেতে তখন তার কত সময় লাগবে? 890 ভাগ তার গতিবেগ, গতিবেগ কত? 10 মিটার পার সেকেন্ড, 0 0 কেটে দাও, বাঁচলো কত? 89 সেকেন্ড। তার মানে 89 সেকেন্ডে সে দূরত্বটা অতিক্রম করবে, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলাম? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 89 সেকেন্ড। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি তার পুত্রের বয়সের
অনুপাত 7:3 এবং তাদের বয়সের গুণফল 756, 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? ঠিক আছে, কি বলেছে? ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত 7:3। আমি ধরে নিচ্ছি যে সেই ম্যান, তার বয়স হচ্ছে 7x, আর তার যে সান, তার বয়স হচ্ছে 3x। আমাদেরকে বলে দিয়েছে এই 7x ইন্টু 3x ইজ ইকাল টু 756, 756। তাহলে এবারে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে? দেখো, 7 দিয়ে কাটো, 7 একে 7, 0, 7 8 56, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 6 18। তার মানে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 36। এখান থেকে আমরা বলতে পারি এক্স ইজ ইকাল টু 6। তাহলে ম্যানটার এখন বয়স, লোকটার বয়স এখন কত হবে? 7 6 42, আর তার সান বা পুত্রের বয়স কত হয়ে যাবে? 3 6 18। হলো। এবারে বলেছে কি 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তার মানে 6 বছর পর লোকটার বয়স কত হয়ে যাবে? 42, আর 6 48, আর তার পুত্রের বয়স কত হয়ে যাবে? 18 আর 6 24। তাদের বয়সের অনুপাত কত হয়ে যাবে? তার মানে অনুপাত যদি আমরা বের করি, 24 একে 24, 24 দুগুণা 48, মানে 2:1 তখন তাদের বয়সের অনুপাত হয়ে যাবে, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে? স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকাটি 12 মিনিটে স্রোতের অনুকূলে কত দূরত্ব অতিক্রম করবে? ঠিক আছে, স্রোতের অনুকূলে কত দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, দেখো স্রোতের, নৌকার বেগ, দেখো নৌকার যে বেগ, নৌকার বেগ হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বেগ কত? 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে অনুকূলে যখন যাবে, যখন নৌকাটা অনুকূলে যাবে তখন তাদের বেগটা কি হয়ে যায়? বেগটা তাদের যোগ হয়ে যায়। যখন নৌকাটা অনুকূলে যায় তখন তাদের গতিবেগটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তার মানে অনুকূলে নৌকাটার বেগ কত হয়ে যাবে? অনুকূলে নৌকাটার বেগ হয়ে যাবে 15 আর 3 18, 18 কিলোমিটার প্রতি ঘন্টা, 18 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এবারে নৌকাটা কি বলছে? নৌকাটা 12 মিনিটে স্রোতের অনুকূলে কত দূরত্ব যাবে? তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 60 মিনিটে যায় 18 কিলোমিটার, 1 মিনিটে যাবে 18/60 কিলোমিটার, 12 মিনিটে যাবে 18/60 ইন্টু 12 কিলোমিটার। দেখো 12 দিয়ে 12 5 60, 5 দিয়ে 18কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 3.6। তার মানে 3.6 কিলোমিটার সে যাবে হচ্ছে 12 মিনিটে, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? দেখো তোমাদেরকে আমি এর আগেও শিখিয়েছি, তবু আরেকবার শিখিয়ে দিচ্ছি, খুব ভালো। তোমরা যারা যারা জানো না, যারা যারা দেখোনি, সেটা দেখে নাও যে কোনো সংখ্যাকে যখন আমরা 5 দিয়ে ভাগ করব, এক্ষেত্রে যেমন কি হলো, 18কে 5 দিয়ে ভাগ করলাম আমরা। ঠিক আছে, যখন আমরা কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করব, সেটা সিম্পলি তোমরা কি করে দেবে? 5 দিয়ে ভাগ না করে মনে মনে কি করবে? মনে মনে এই সংখ্যাটাকে ডাবল করে দেবে, মানে যেই সংখ্যাটাকে ভাগ করতে হবে সেটাকে দ্বিগুণ করে দেবে। তো 18 দ্বিগুণ কত হয়ে যাবে? 36, 18 দুগুণা 36। তার মানে এই যখনই আমরা দ্বিগুণ করে দিলাম তার এক ঘর পর দশমিক বসিয়ে দেবে খালি। তার মানে 6-এর দিকে দশমিক বসিয়ে দিলাম। তার মানে 3.6 হয়ে গেল আমাদের অ্যান্সার। যদি এখানে আমাদের 21/5 থাকতো তাহলে আমরা কি করতাম? আমাদের অ্যান্সার কত হয়ে যেত? 21-এর ডাবল কত হয়ে যেত? 42, এক ঘর পর দশমিক, মানে 4.5 হয়ে যেত। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে? যদি 500 টাকার 4 বছরের সরল সুদ হয় 100 টাকা, তাহলে বাৎসরিক শতকরা সুদের হার কত? ঠিক আছে, দেখো 500 টাকার 4 বছরের সরল সুদ 100 টাকা, বাৎসরিক সুদের হার কত? আমি ধরে নিচ্ছি সুদের হার কত? আর সুদের হার কত? আর তাহলে আমি বলতে পারি যে 500 টাকার 4 বছরে R% করে সুদের হার কত হবে? 500 গুণ 4 গুণ R/100। প্রশ্নানুসারে এটাই সমান সমান হচ্ছে 100। ঠিক আছে, দেখো 800, 800 কাটো, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, পিছনে 0, 4 দিয়ে কাটো, 4 5 20। তার মানে আর ইজ ইকাল টু 5। তার মানে আর কি ধরেছিলাম আমরা? সুদের হার। তার মানে সুদের হার কত হয়ে গেল? 5%, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15 ও 18 দ্বারা বিভাজ্য হবে? দেখো 12, 15, 18 আমাদেরকে কি করতে হবে? 12, 15, 18 আমাদের লসাগু বের করতে হবে। 12, 15, 18 যদি লসাগু বের করি, দেখো 2 6 12, 15টা 15ই থাকবে, 2 নং 18। এবারে 3 দিয়ে যাবে, 3 দুগুণা 6, 3 5 15, 3 3 একে 9। আমাদের লসাগু কত হয়ে যাবে? দেখো 3 3 একে 9, 9 দুগুণা 18, 18 আর এদিকে 5 দুগুণা 10, মানে 180। আমাদের লসাগু কত হয়ে গেলো? 180। এবারে 180 দিয়ে আমরা কি করব? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা ভাগ করব। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাকে যখন আমরা ভাগ করব, দেখো 180 5-এ কত হয়ে যাবে? 900।
বাজবে কত, এখানে 100, এই 0 নামবে আবার 1000, আবার 180 5-এ 900, তার মানে বাঁচলো কত, 100। এবারে দেখো তোমরা দুভাবে করতে পারো, এই 180 দিয়ে এই 55-র বদলে 55 যোগ 1 মানে 180-কে যদি তোমরা 56 দিয়ে গুণ করে দাও, তাহলে যেটা আসবে সেটা হয়ে যাবে উত্তর। অথবা আমরা এই গুণটাকে আমরা অ্যাভয়েড করার জন্য এটা ভাবতে পারি না যে দেখো, তার মানে এখানে আমাদের 100 হলো, এখানে যদি 100 না বেঁচে যদি 180 বাঁচতো, 100 না বেঁচে যদি 180 বাঁচতো, তার মানে কি হয়ে যেত, এটা পুরোপুরি ভাগ চলে যেত, ভাগ যেত কিনা। এবারে 100 না বেঁচে যদি 180 বাঁচতো, তাহলে পুরোপুরি ভাগ চলে যেত। তার মানে আমাদের যে সংখ্যাটা আছে, যে সংখ্যাটা আমরা ধরেছিলাম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সেই সংখ্যাটাতে তার মানে 80 কম আছে, সেখানে যদি 80 বেশি থাকতো, তাহলে সেই সংখ্যাটা সম্পূর্ণরূপে 180 দ্বারা ভাগ চলে যেত। তার মানে সিম্পলি আমরা এর সাথে যদি 80 যোগ করে দিই, তাহলেই সেটা হয়ে যাবে আমাদের নির্ণয়ের সংখ্যা। তার মানে 10080, এটাই হয়ে যাবে আমাদের নির্ণয়ের সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 15, 12 আর 18 দ্বারা বিভাজ্য, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং সেই কারণে এ বি এর থেকে 40 দিন আগে একটি কাজ শেষ করে, তারা একসঙ্গে কাজটি কত দিনে শেষ করবে তা নির্ণয় করো। দেখো খুব ভালো একটা অঙ্ক, হ্যাঁ, অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। কি বলেছে দেখো, এ আর বি, কি বলেছে, এ বি এর 3 গুণ কর্মক্ষম, তার মানে বি যদি কোনো একদিনে একটা কাজ করে, তার মানে এ কত দিনে, মানে এ কয়টা কাজ করবে, সেখানে 3 ইউনিট কাজ করবে। বি যদি একটা চেয়ার বানায়, তার মানে এ কয়টা চেয়ার বানাবে, 3টা চেয়ার বানাবে। তো দেখো এটা হয়ে গেলো তাদের ক্ষমতা, কর্মক্ষমতার অনুপাত, আমরা বলতে পারি 1:3। কর্মক্ষমতার অনুপাতের উল্টাটাই হয়ে যাচ্ছে তাদের সময়ের অনুপাত। তার মানে বি যদি একটা ইউনিট কাজ করতে পারে আর এ যদি সেই সময় 3টা ইউনিট কাজ করতে পারে, তাহলে আমরা এটা বলতে পারি না যে কোনো একটা কাজ, ধরে নাও 3টা চেয়ার বানানোই কাজ, তার মানে 3টা চেয়ার বানানো যদি কাজ হয়, তাহলে 3টা চেয়ার তো এ একদিনে বানিয়ে নিতে পারবে, তার মানে এর কত সময় লাগবে, একদিন, আর বি এর কত সময় লাগবে, 3 দিন। তাহলে এটা আমাদের কিসের হয়ে গেল, ডে বা দিনের অনুপাত। তাহলে দেখো এ একদিনে কাজটা শেষ করে দেবে, বি কতদিনে কাজটা শেষ করবে, 3 দিনে শেষ করবে। তার মানে কতদিন আগে কাজটা শেষ করলো, 2 দিন আগে শেষ করলো কাজটা। কতদিন আগে শেষ করলো, 2 দিন আগে। তার মানে বি যদি 2 দিন আগে কাজটা শেষ করে, প্রশ্নে বলে দিয়েছে কতদিন আগে শেষ করছে, 80 দিন আগে শেষ করছে। আমাদের এখানে যেটা 2 দিন, সেটা প্রশ্নে বলে দিয়েছে 80 দিন। তার মানে আমরা এই 2 দিনটাকে যদি 80 দিন বানাতে চাই, তাহলে ওটাকে আমাদেরকে কি করতে হবে, 40 দিয়ে গুণ করতে হবে। এবার 2কে 40 দিয়ে গুণ করলে তবে 80 হবে। তার মানে কি এই দুটাকেও আমাদেরকে 40 দিয়ে গুণ করতে হবে। তার মানে 1কে 40 দিয়ে গুণ করলে হবে 40, 3কে 40 দিয়ে গুণ করলে হবে 120। তার মানে কোনো একটা কাজ এ 40 দিনে শেষ করে, বি কত দিনে শেষ করে, 120 দিনে। ব্যাস, এতটুকু বের করে নিলাম। এবারে হয়ে গেল আমাদের অঙ্কটা সোজা। তার মানে একটা কাজ এ করে 40 দিনে, বি করে 120 দিনে। তাহলে মোট টোটাল ওয়ার্ক আমাদের কি হয়ে যাবে, দুটার লসাগু, 40 আর 120 লসাগু কত হয়ে গেল, 120। তার মানে এ করে একদিনে 3টা, বি করে একদিনে একটা, দুজনে মিলে একসাথে করবে কয়টা, 4টা। তার মানে 120 ইউনিট কাজ করতে ওদের কতদিন সময় লাগবে, 120/4, 4×3=20, পিছনে একটা শূন্য, সরি 4×3=12, পিছনে একটা শূন্য, 30 দিন। তার মানে তারা যদি একসাথে কাজটা করে, তাদের কতদিন সময় লাগবে, 30 দিন, যেটা হচ্ছে অপশন সি। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল। দেখো আমি তোমাদেরকে যেই প্রসেসটা দেখালাম, এটা একদম ইজিয়েস্ট প্রসেস, ঠিক আছে, এর থেকে ইজিয়ার প্রসেস কিন্তু তোমাদের হয় না। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ 30,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন এবং তার 4 মাস পরে বি এর সাথে ওই ব্যবসায় যুক্ত হন। 1 বছর পরে 2:3 অনুপাতে তাদের লাভ্যাংশ ভাগ হয়। ওই ব্যবসায় বির কত মূলধন ছিল সেটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো আমরা জানি যে যার মূলধনটা যত মাস খাটে, সেই অনুপাতে তারা লাভ্যাংশটা পায়, তার মানে এ কত টাকা মূলধন নিয়ে এসেছিল, এ 30,000 টাকা মূলধন নিয়ে এসেছিল। সেই মূলধনটা ওর কত মাস খেটেছে, 12 মাস খেটেছে। ঠিক আছে, এবারে
বি কত টাকা নিয়ে এসছে আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি বি এক্স টাকা নিয়ে এসছে। এবারে ওর মূলধনটা কত মাস খেটেছে, ওর মূলধনটা খেটেছে হচ্ছে 8 মাস, যেহেতু 4 মাস পর জয়েন করেছে তাই ওর মূলধনটা 8 মাস খেটেছে। এবারে এদের যে অনুপাতটা হবে এটাই হয়ে যাবে তাদের লাভ্যাংশের অনুপাত, তার মানে এটাই সমান সমান হয়ে যাবে তাদের 2:3। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে 30,000 গুণ 12 বাই এক্স গুণ 8 ইজিক্যাল টু 2/3। ঠিক আছে, দেখো এবারে যদি আমরা কাটাকাটি করি কত দিয়ে কাটবো, দেখো 4 দিয়ে কাটি, 4 2 8, 4 3 12, 2 দিয়ে কাটো কত হবে 15,000, 2 দিয়ে এটাকে আবার কাটো কত হবে 7,500। তাহলে এবারে কত হয়ে যাবে এক্স এর মান, এক্স ইজিক্যাল টু কত হয়ে যাবে 3 3 9, 9 গুণ 7,500, দেখো 9 ইন্টু 7,500 গুণ করলে কত হবে 7 5 সরি 9 5 45, 45-এর 5 হাতে থাকবে 4, 9 7 63 আর 4 67, পিছনে দুইটা শূন্য, তার মানে 67,500 এটা হয়ে যাবে মূলধন বি এর। তার মানে আমাদের কি চাইছে বি এর মূলধন নির্ণয় করো, তার মানে বি এর মূলধন কত হয়ে গেল 67,500, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক বিক্রেতা 36টি কমলা লেবু বিক্রি করে যে পরিমাণ লোকসান করেন তা 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য, তার লোকসানের হার কত। দেখো 36টা কমলা লেবু বিক্রি করে যে পরিমাণ লোকসান করেন তার 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য। তার মানে আমরা যদি ধরি যে একটা কমলা লেবুর দাম কত 1 টাকা, একটা কমলা লেবুর বিক্রয় মূল্য 1 টাকা, তার মানে সে যখন 36টা কমলা লেবু বিক্রি করে তখন সে কত টাকা পায়, 36 টাকা পায়। কিন্তু কি বলেছে তখন তার 4টা কমলা লেবুর বিক্রয় মূল্য লস হয়। তার মানে কি হয়, সে তার মানে কি 36 টাকা ও যে কামাইলো তখন তার 4 টাকা লস হয়েছিল, 4 টাকা কি হয়েছিল লস হয়েছিল। তার মানে যখন সেলিং প্রাইস সেলিং প্রাইস যখন 36 টাকা তখন তার লস কত, লস হলো তার 4 টাকা। তার মানে এখান থেকে আমরা বলতে পারি না সিপি সমান সমান কত, বিক্রয় মূল্য যদি 36 টাকা হয় লস যদি 4 টাকা হয় তার মানে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 40 টাকা, 40 টাকায় কিনে 36 টাকা বিক্রি করছে তবেই তো তার 4 টাকা লস হয়েছে। এবারে কি চাইছে আমাদের, তার লোকসানের হার কত, তার মানে তো লোকসান বা লাভ সবসময় কিছু হয় আমাদের ক্রয় মূল্যের উপরে। এবারে 4 টাকা লস হয় 40 টাকায়, তার মানে 4/40 গুণ 100, ব্যাস 0 0 কাটো 4 4 কেটে দাও, তার মানে 10%, আমাদের লোকসান কত 10%, যেটা আছে অপশন এতে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন সকাল 8টায় হাওড়া থেকে যাত্রা শুরু করে দুপুর 12টায় বর্ধমানে পৌঁছায়, অপর একটি ট্রেন সকাল 7টায় বর্ধমান থেকে যাত্রা শুরু করে দুপুর 12টায় হাওড়ায় পৌঁছায়, তারা কখন মিলিত হবে। দেখো এই অঙ্কটা এই অঙ্কটা বাংলায় বাংলায় এই অঙ্কটা আমি তোমাদেরকে সলভ করেছিলাম বাংলায়, কিন্তু বাংলায় কিন্তু এই যে অপশনগুলো আছে 4টা অপশন, এই 4টা অপশনের সাথে মিলছে না। ঠিক আছে, এই 4টা অপশনের সাথে মিলছে না। এই অঙ্কটা বাংলা এখানে যে 7টা দেওয়া আছে না, 7টা যদি তুমি ধরে করো তাহলে এই অঙ্কটার অ্যান্সার কি আসছে, এই অঙ্কটার অ্যান্সার আসছে হচ্ছে 9টা বেজে 46 পূর্ণ 2/3 মিনিট। ঠিক আছে, 9টা বেজে 46 পূর্ণ 2/3 মিনিট আসছে। যখন আমি ভাবলাম যে এই অঙ্কটা হয়তো অপশানগুলো মিস্টেক দেওয়া আছে বা অঙ্কটা ভুল দেওয়া আছে, কিন্তু তখন আমি এর সাথে যে ইংলিশ ভার্সানটা আছে ইংলিশ ভার্সানটা যখন দেখলাম তখন আমি বুঝতে পারলাম যে ভুলটা কোথায়। ভুলটা কি, ভুলটা হচ্ছে এখানে 7টায়, বাংলায় এখানে আমাদের দেওয়া আছে 7টায়, কিন্তু যখন ইংলিশ ভার্সান কোশ্চেনটা তোমরা পড়বে তখন সেখানে দেখবেন সেখানে দেওয়া আছে 9 AM, 9টায় দেওয়া আছে। দেখো 9টায় দেওয়া থাকলে এই অপশানগুলো তোমরা মিলবে, এই অপশানের মধ্যে তোমার উত্তরটা থাকবে, কিন্তু 7টায় যদি ধরে করো তাহলে আমাদের উত্তরটা আসবে 9টা বেজে 46 পূর্ণ 2/3 মিনিট। ঠিক আছে, তা আমি কি করছি দেখো, আমি 9টা ধরে করছি, হ্যাঁ ইংলিশ ভার্সনটা ধরে করছি, হ্যাঁ 7টা ধরে না, আমি 9 AM ধরে অঙ্কটা তোমাদেরকে করে দিচ্ছি। প্রসেস একই, তোমরা দেখে নাও অঙ্কটা কিভাবে করতে হয়। ঠিক আছে, দেখো কি বলেছি, একটা ট্রেন সকাল 8টায় হাওড়া থেকে যাত্রা শুরু করে দুপুর 12টায় বর্ধমানে পৌঁছায়। দেখো হাওড়া এখানে ধরে নাও বর্ধমান, ঠিক আছে, ধরে নাও এ ট্রেনটা হাওড়া থেকে যাত্রা শুরু করে বর্ধমানের দিকে, বি ট্রেনটা বর্ধমান থেকে যাত্রা শুরু করে হাওড়ার দিকে। ঠিক আছে, এবারে এ ট্রেনটা সকাল 8টায় শুরু করে যাত্রা 12টায় পৌঁছে যায়, তার মানে কতক্ষণ সময় লাগে,
এই ট্রেনটার সময় লাগে তার মানে 4 ঘন্টা, 4 আওয়ার্স টাইম সময় লাগে, 4 ঘন্টা সময় লাগে। বি ট্রেনটা কয়টায় শুরু করে যাত্রা? 9টা। আমি তোমাদেরকে বারবার বলছি, হ্যাঁ 7টা ধরে করছি না, আমি 9টা ধরে করছি, ইংলিশ ভার্সনটা ধরে করছি। 9টায় যখন যাত্রা শুরু করে তখন 12টায় পৌঁছে যায়, তার মানে কতক্ষণ সময় লাগে? 3 আওয়ার্স সময় লাগে, ঠিক আছে। এবারে আমি ধরে নিচ্ছি যে এ হাওড়া আর বর্ধমানের ডিস্টেন্স কত, এই 4 আর 3-এর লসাগুটা ধরে নিচ্ছি আমি ডিস্টেন্স, 4 3-এ কত হয়ে যাচ্ছে? 12। আমি ধরে নিচ্ছি এদের ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। ডিস্টেন্স কত? 12 কিলোমিটার। তাহলে এ ট্রেনের আমাদের স্পিড কত হয়ে যাবে? স্পিড আমাদের এ ট্রেনের হয়ে যাবে 3 কিমি পার আওয়ার। আর বি ট্রেনের স্পিড কত হয়ে যাবে? বি ট্রেনের স্পিড হয়ে যাবে 4 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। ঘন্টায় 4 কিলোমিটার, এটা হবে ঘন্টায় 3 কিলোমিটার হলো। এবারে এ ট্রেনটা 8টার দিকে হাওড়া থেকে যাত্রা শুরু করে দেবে। এবারে 1 ঘন্টা চলার পর, ধরে নাও 1 ঘন্টা চলার পর সে এখানে পৌঁছালো, এইবারে বি ট্রেনটা যাত্রা শুরু করবে। তার মানে এ কতটা আগায় গেল 1 ঘন্টায়? যেহেতু এর স্পিড 3 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে 1 ঘন্টায় সে 3 কিলোমিটার আগে গেছে। তার মানে এখন ডিস্টেন্স দুটো ট্রেনের মধ্যে কতটা বাঁচলো? টোটাল ডিস্টেন্স ছিল 12 কিলোমিটার, এখন বাঁচলো তার মানে কত কিলোমিটার ডিস্টেন্স? আর 9 কিলোমিটার ডিস্টেন্স বাঁচলো। এবারে 9 কিলোমিটার ডিস্টেন্স কী হবে? এই ট্রেনটা এদিক থেকে মানে হাওড়া থেকে বর্ধমানের দিকে যাবে, আর বি ট্রেনটা বর্ধমান থেকে হাওড়ার দিকে যাবে। তখন যখন দুটো ট্রেন একে অপরের দিকে থাকবে তখন তাদের মানে আপেক্ষিক গতিবেগটা কি হয়ে যাবে? দুটো ট্রেন যেহেতু একে অপরের দিকে, তাহলে গতিবেগ দুটো যোগ হয়ে যাবে। একটার গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, একটার গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তখন তাদের আপেক্ষিক গতিবেগটা কত হয়ে যাবে? 7 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে তখন 9 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তখন 9 কিলোমিটার যেতে সময় লাগবে 9/7। তার মানে কত হয়ে যাবে? 9কে যদি 7 দিয়ে ডিভাইড করো, দেখো 7 থেকে 7 বাজবে 2, মানে 1/2/7। তার মানে 1 ঘন্টা এখানে হবে 2/7 ঘন্টা। এবার 2/7 ঘন্টাটাকে যখন আমি মিনিটে কনভার্ট করবো, তার মানে 60 দিয়ে গুণ, 60 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 120/7। এবার 120কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, দেখো কত হবে? 7 থেকে 7, 5 শূন্য 50, 7 7 49, তার মানে 17.1/7 মিনিট। এটা কত হয়ে গেল তখন? মিনিট। তাহলে দেখো এই 8টার দিকে একটা ট্রেন যাত্রা শুরু করলো এখান থেকে, 1 ঘন্টা পরে এখানে পৌঁছালো, তারপরে আরও 1 ঘন্টা 17.1/9 মিনিট সময় লাগলো। তার মানে 8টা থেকে 1 ঘন্টা 9টা, 9টা থেকে এই 1 ঘন্টা 10টা, 10টা বেজে 17.1/9 মিনিট। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তোমাদেরকে আমি বারবার কিন্তু বলছি যেটা ইংলিশ ভার্সনটা ধরলে এখানে 7টার জায়গায় 9টা ধরলে কিন্তু আমাদের উত্তরটা মিলবে, মানে অপশন সিতে যেটা দেওয়া আছে সেটা হবে। কিন্তু আমরা যদি সকাল 7টা ধরি, ঠিক আছে, 7 AM ধরি, তাহলে কিন্তু আমাদের উত্তর আসবে টাইম, মানে উত্তর আসবে 9টা বেজে 46.2/3 মিনিট। বোঝা গেল এই অঙ্কটা? এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, জানি না পর্ষদ এই অঙ্কটা মানে সরি পর্ষদ বলছি, পিএসসি এই অঙ্কটা মানে কি করবে তোমাদের, কিন্তু এই অঙ্কটা ভুল আছে, ঠিক আছে, মানে বেঙ্গলি ভার্সনটাতে ভুল আছে। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে? বছরের শেষে একটি বালকের উচ্চতা 133 সেমি হয়, যদি বছরের শুরুতে তার উচ্চতা 6.4% করে বৃদ্ধি পায়, তবে বছরের শুরুতে তার উচ্চতা কত ছিল? ঠিক আছে, ধরে নিচ্ছি বছরের শুরুতে তার উচ্চতা ছিল এক্স, তার মানে এক্স এর 6% বৃদ্ধি পেয়েছে, 6.4% বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এক্স এর 106.4% মানেই হলো 133। এখান থেকে এক্স এর ভ্যালু বের করো, তার মানে এক্স ইজিক্যাল টু কি হয়ে যাবে? 133 গুণ 100 বাই 106.4, দশমিক উঠাও, পিছনে একটা শূন্য। এবারে কাটাকাটি করো, দেখো 5 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 2 5 10, 2 5 10, 2 3 6, 2 2 4, আবার কাটো 2 দিয়ে, এখানে হয়ে যাবে 50, এখানে 2 দিয়ে কাটলে হবে 2 2 4, 2 6 12, 2 6 12, এই 133 কেটে কাটো, 2 2 দিয়ে 50কে কাটো, 25, তার মানে 25 5 125, তার মানে এক্স ইজিক্যাল টু কত হয়ে গেল? 125। এক্স আমরা ধরেছিলাম কি বছরের শুরুতে তার উচ্চতা, তার মানে বছরের শুরুতে তার উচ্চতা হয়ে গেল 125 সেন্টিমিটার, যেটা আছে অপশন এতে। তার মানে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি।
দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, গত সপ্তাহে একটি ম্যাগাজিনের 8,000 কপি বিক্রি হয়, এই সপ্তাহে 7% বেশি কপি বিক্রি হলে এই সপ্তাহে কত কপি ম্যাগাজিন বিক্রি হয়। এই সপ্তাহে কত বিক্রি হয়, 7% বেশি, তার মানে এখন কত বিক্রি হয়, 8,000-এর 107% কত সেটাই বের করলে হয়ে যাবে আমাদের। তার মানে 8,000-এর 107% হবে, 0000 কেটে দাও, 8 7 56 এখানে হয়ে যাবে 5, 8 1 8, পিছনে একটা শূন্য, 8,560 কপি, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একজন দোকানদার একটি বাইসাইকেল 2,050 টাকায় বিক্রি করে 25% লাভ করেন, কত টাকায় বাইসাইকেলটি বিক্রি করলে তার লাভের পরিমাণ কমে 10% হবে। দেখো এই অঙ্কটা তোমাদেরকে বারবার আমি করিয়েছি, ওই অঙ্কটাই তোমাদের কিন্তু চলে এসছে। ঠিক আছে, দেখো কি করতে হয়, আমি তোমাদেরকে বারবার বলেছি যে বিক্রয় মূল্য মানে 2,050 গুণ দাগ দিয়ে যেটা হয়ে গেছে সেটা লিখতে লাগবে নিচে, কি হয়ে গেছে, 25% লাভ তিনি করে নিয়েছেন, তার মানে নিচে লিখতে লাগবে কত, 125। যেটা করতে হবে সেটা উপরে, 10% লাভ করতে চায় যদি, তাহলে কি করতে হবে, উপরে লিখতে লাগবে 110। ব্যাস, কাটাকাটি করো, কত দিয়ে কাটবে দেখো, 5 দিয়ে কাটো, 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 5 দিয়ে 5 দুগুণা 10, 5 5 25, আবার 5 দিয়ে কাটো, 5 5 25, কাটো, 5 4 20, 5 1 5 0, 5 দিয়ে কাটো, 5 8 40, 5 দুগুণা 10, 82, 82 গুণ 2, 2 দিয়ে 82 কত হচ্ছে, 2 2 4, 2 8 16, আবার যেহেতু 2 তার মানে সেমি আসবে, 4 6 1, তার মানে কত হবে, 4 6 4 10, 0 হাতে 1, 6 1 7, 1 8, আর এখানে 1, 1804, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, দেখো সিম্পলিফিকেশনের খুব ভালো একটা অঙ্ক, সরলীকরণের খুব ভালো একটা অঙ্ক, এই অঙ্কটা তোমাদেরকে আমি বহুত দিন আগে এই অঙ্কটা আমি তোমাদেরকে কিন্তু শিখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, সরলীকরণের এই অঙ্কগুলা বেসিক এই অঙ্কগুলা। ঠিক আছে, দেখো এই 1/2কে আমরা এরকম লিখতে পারি না, 1/1 ইন্টু 2, প্লাস 1/6কে আমরা এরকম লিখতে পারি না, 1/2 ইন্টু 3, প্লাস এটা আমরা লিখতে পারি না 1/12কে আমরা লিখতে পারি না 3 ইন্টু 4, এরকম করে কিন্তু তোমরা দেখবে এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, লাস্টে যে দেওয়া আছে 1/132, এটাকে আমরা এরকম লিখতে পারি না 1/11 গুণ 12, এটা হবে লাস্টে। ঠিক আছে, তো দেখো এই 1/1 ইন্টু 2 এটাকে আমরা এভাবে লিখতে পারি না 1/1 মাইনাস 1/2, দেখো 2 এর একে লসাগু হয়ে যাবে 1 ইন্টু 2, উপরে হয়ে যাবে 2 মাইনাস 1 মানে এটা। ঠিক আছে, এই যে পোর্শনটা আছে এটাকে আমরা এরকম লিখতে পারি না, প্লাস 1/2 মাইনাস 1/3, তারপরে পোর্শনটা আছে এটাকে আমরা লিখতে পারি প্লাস 1/3 মাইনাস 1/4, লিখতে পারি কিনা, এভাবে চলতে চলতে শেষে আমরা এরকম লিখতে পারি না, শেষে আমরা এরকম লিখতে পারি 1/+1/11 মাইনাস 1/12 লিখতে পারি। যখন আমরা এরকম করে পুরোটা লিখবো, দেখো এই যে -1/2 প্লাস 1/2 -1/3 প্লাস 1/3, এরকম করে কাটতে কাটতে এই প্লাস 1/11ও কেটে যাবে, তাহলে বাঁচবে আমাদের কি 1 - 1, আর উপরে বাঁচবে 1 - 12। তাহলে দেখো এবার সমাধান করলে কত হয়ে যাবে, নিচে 12, উপরে যাবে 12 - 1, তার মানে 11/12, এটা হয়ে যাবে আমাদের উত্তর। এটাই হয়ে যাবে আমাদের উত্তর, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একজন ব্যাটসম্যান 21তম ইনিংসে 84 রান করায় যদি তার রান মানে গড় রান 2 বাড়ে, তবে 21তম ইনিংসের পরে তার গড় রান হবে কত। ঠিক আছে, দেখো কি বলেছে, 21তম ইনিংসে কত রান করে, 84 রান। 21তম ইনিংসে কত রান করে, 84 রান। এবারে 84 রান করার ফলে কি হয়, তার গড় রান 2 বেড়ে যায়, কত বেড়ে যায়, 2 বেড়ে যায়। তার মানে এই যে 2 বাড়লো, এই যে 2 বাড়লো, এই 2টা সে কি করলো, সবার বাড়লো। তার মানে এই 2 বাড়ানোর জন্য তাকে মোট কতটা রান লেগেছে, দেখো টোটাল 21টা ইনিংস ছিল, টোটাল 21টা ইনিংস ছিল, 21টা ইনিংসের যদি গড় সে 2 বাড়াতে চায়, তার মানে মোট তাকে কত বাড়াতে হবে, দেখো 21 গুণ 2, তার মানে 42, তার মানে 42 রান হচ্ছে এমন একটা রান যেই রানটা তাকে এক্সট্রা করতে হবে।
এই যে ব্যাটসম্যানটা ছিল, ব্যাটসম্যানটা বাকি যে 20টা ইনিংসের যেটা গড় ছিল, 20টা ইনিংসের যেটা গড় ছিল, সেই গড় রানটা নিয়ে তো তাকে আসতেই হবে। তার সাথে সাথে এই গড়টার সাথে সাথে তাকে আরও 42 রান এক্সট্রা আনতে হবে, 42 রান এক্সট্রা আনতে হবে। বোঝা গেল? তার মানে এই যে 21 নম্বর ইনিংসে যে ব্যাটসম্যানটা রান করছে, তার মানে 42 করছে, তার সাথে এই গড়টা মিলাইছে, গড়টা মিলে তার মানে সে তারপরে টোটাল 84 রান করছে। তার মানে 84 থেকে যদি আমরা 42টা বাদ দিয়ে দিই, তাহলে বাঁচতেছে কত? বাঁচতেছে আমাদের 42। তার মানে এই 42ই ছিল আগের 20টা ইনিংসের গড় রান। তার মানে 21তম ইনিংসে ওই ব্যাটসম্যানটা প্রথমে 42 রান করছে, 20টা ইনিংসের রানের গড়টাকে ম্যাচ করেছে, তারপরে এক্সট্রা আরও 42 রান করেছে। তার ফলে কী হয়েছে? টোটাল 21টা ইনিংসেরই গড় 2 করে বেড়ে গেছে। এবারে কি বলেছে আমাদের, যে তবে 21তম ইনিংসের পরে তার গড় কত হবে। তার মানে 21 নম্বর ইনিংসের আগে তার গড় কত ছিল? 42। তার মানে এখন 2 বেড়ে যায় যদি গড়, তার মানে এখন গড় কত হয়ে যাবে? 44, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কয়েকজন মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। এর ফলে প্রতিটি পুরুষ 4 টাকা করে পেল এবং প্রতিটি মহিলা 3 টাকা করে পান। মহিলার সংখ্যা কত? ঠিক আছে, দেখো মহিলার সংখ্যা কত এটা চেয়েছে। এবারে কি কি বলেছে, যে প্রতিটা পুরুষ 4 টাকা করে পায়, আর পুরুষের সংখ্যা কত? 160। এবারে প্রতিটা পুরুষ যদি 4 টাকা করে পায়, আর প্রতিটা পুরুষের সংখ্যা যদি 160 হয়, তার মানে পুরুষরা মোট কত টাকা পেয়েছে? মোট পেয়েছে 160 গুণ 4, এই টাকাটা, ঠিক না? এবার আমরা ধরে নিচ্ছি আমি যে মহিলার সংখ্যা এক্স, মহিলার সংখ্যা কত? এক্স। তার মানে মহিলারা তার মানে এখন কত টাকা পাবে মোট? প্রতিটা মহিলা যদি 3 টাকা পায়, মহিলার সংখ্যা যদি এক্স হয়, তার মানে মহিলারা মোট কত টাকা পাবে? এক্স ইন্টু 3, ঠিক কি না? এবারে কি বলেছে প্রশ্নে, দেখো প্রশ্নে বলে দিয়েছে যে এই যে টাকার অনুপাত, সেই অনুপাতটা হচ্ছে কত তাদের? 16:21। তার মানে এখান থেকে যদি আমরা সমাধান করি, তার মানে 160 গুণ 4 বাই এক্স গুণ 3 ইজিক্যাল টু 16/21। দেখো 3 দিয়ে কাটো, 3 সাথে 21, 16 দিয়ে কাটো, 16 এখানে হবে 10। এবার 7 4 কত হবে? এক্স সমান সমান কত হবে? এক্স সমান সমান হবে 4 10 40, 40 আর 7 280। তার মানে এক্স এর মান হয়ে গেল 280। এক্স কি ধরেছিলাম? মহিলার সংখ্যা। তো মহিলার সংখ্যা কত হয়ে যাবে? মহিলার সংখ্যা হয়ে যাবে 280, যেটা হচ্ছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি সংখ্যার 60% অপর একটি সংখ্যার 3/5 অংশের সাথে সমান। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? অনুপাতটা চেয়েছে। ঠিক আছে, ধরে নিলাম প্রথম সংখ্যাটা আমি ধরে নিলাম এক্স। তার মানে এক্স এর 60% মানে কত? 60/100 ইজিক্যাল টু কি বলেছে, অপর সংখ্যার 3/5 অংশের সমান। অপর সংখ্যাটা ধরলাম আমি ওয়াই, তার মানে ওয়াই এর 3/5। এখানে দেখো 0 0 কাটো, 2 3 6, 2 5 10, 5 5 কাটো, 3 3 কেটে যাও, তার মানে 1 1 হচ্ছে। তার মানে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু কি হবে? 1/1। তার মানে এক্স ইস টু ওয়াই ইজিক্যাল টু কত হবে? 1:1। তার মানে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? 1:1, যেটা আছে অপশন এতে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি দ্রব্য 1864 টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হয়, সেই একই পরিমাণ লোকসান হয় যদি দ্রব্যটি 1490 টাকায় বিক্রি করা হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো এই অঙ্কটা তো আমাদেরকে অনেকবার করেছি, প্র্যাকটিস সিটে ভরে ভরে করিয়েছি। ঠিক আছে, কি করতে হয়? এই দুটাকে যোগ করে দাও, কত হবে তাহলে? 1864 প্লাস 1490 যোগ করলে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে 15, 15 5 হাতে থাকবে 1, 12 আর 1 3 13, আর 1 হাতে 1 1 2 আর 1 3। ব্যাস যোগফলটাকে 2 দিয়ে ভাগ করে দাও, করলে কত হবে? দেখো 2 1 2, 2 6 12, 2 7 14, 2 7 14, 1677। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বুঝা গেল? দ্রব্যটির ক্রয় মূল্য কত? 1677। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি দুটি ডাইস একসাথে চালা হয় তাহলে কতগুলি বিভিন্ন উপায়ে তাদের ফলাফলের যোগফল 8 হবে। ঠিক আছে, যোগফল কত হবে? 8। ধরে নাও একটা ডাইসে কত থাকে? 1 থেকে 6 অবধি থাকে। তো প্রথম ডাইসে আমি ধরে নিলাম, প্রথম ডাইসে পড়লো 6, তারপরের ডাইসে পড়লো 2, তার মানে 6 2 মিলে কত হলো? 8। প্রথম ডাইসে পড়লো 5, তারপর এটাতে পড়লো 3, কত হলো? 8।
তারপর এটাতে বললো 4 যোগ 4 কত হয়ে গেল 8, তারপরে এটাতে পড়লো ধরে নাও 3, এটাতে পড়লো 5, 8, এটাতে পড়লো 2, এটাতে পড়লো 6, 8, আর কোনো কিছু হবে কি দেখো 4 যোগ 4 এটাতে একবার লিখে নিয়েছি, তার মানে এটা আর লিখতে পারবো না। তার মানে টোটাল কতগুলো পসিবল আছে 5টা, তার মানে কতগুলো উপায় আছে 5টা উপায়, যেটা হচ্ছে অপশন এতে। তার মানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা আবার অনেকে আবার ভাববে যে এই যে প্রথম এটা 3টা, পরেরটা তো আবার 3টা হবে, 3 3 করে 6 করতে হবে, কিন্তু সেটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, 5টা উপায় হবে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 13 এবং তাদের অনুপাত 5:7, সংখ্যা দুটো নির্ণয় করো। এর থেকে সহজ অঙ্ক আর হতে পারে না। সংখ্যা দুটো কি হবে, গসাগু তার সাথে অনুপাতগুলোকে গুণ করে দাও। একটা সংখ্যা তাহলে কত হবে 13 5 65, আর একটা অনুপাত হবে 13 7 91, যেটা হচ্ছে অপশন এতে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একটি ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার প্রতি ঘন্টা, যদি একটি গাছকে অতিক্রম করতে 4.5 সেকেন্ড সময় লাগে, তাহলে একটি 200 মিটার লম্বা স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। ঠিক আছে, দেখো একটি ট্রেনের গতিবেগ কত 80 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে গতিবেগটাকে আমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে আমাদেরকে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে গেল ট্রেনের গতিবেগ, এত মিটার পার সেকেন্ড হলো। এবারে একটা ট্রেনকে একটা গাছকে অতিক্রম করতে তার 4.5 সেকেন্ড সময় লাগে। তার মানে একটা ট্রেন যখন একটা গাছকে অতিক্রম করে, তার মানে কি সেই ট্রেনটা তার নিজের দূরত্ব অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তার মানে এখান থেকে আমরা ট্রেনের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। একটা ট্রেন যদি 1 সেকেন্ডে এতটা যায়, তার মানে 4.5 সেকেন্ডে কত যাবে, সিম্পলি গুণ করে দেবো। তার মানে 80 গুণ 5/18 গুণ 4.5, দেখো দশমিকটাও নিচে 10, তাহলে কত হবে দেখো, এই জিরো কাটো, 3 দিয়ে কাটো, 15 3 45, 3 6 18, আবার 3 দিয়ে কাটো, 3 2 6, 3 5 15, 2 দিয়ে কাটো, 2 4 8, তার মানে 4 5 20, 4 5 20, 20 5 100, তার মানে ট্রেনটার দৈর্ঘ্য কত 100 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত 100 মিটার। এবারে ট্রেনটা যখন 200 মিটার লম্বা একটা স্টেশন অতিক্রম করবে, তার মানে ট্রেনটাকে মোট কত দূরত্ব অতিক্রম করতে হবে, ট্রেনটাকে মোট 300 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এবারে 300 মিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে, 300 মিটার বাই গতিবেগ, গতিবেগ কত, গতিবেগ হচ্ছে 80 গুণ 5/18। এটাকে যদি আমরা ভালো করে লিখি, তার মানে কি করতে পারবো, এই 300 গুণ এই 18টা উপরে চলে যাবে 18, আর নিচে যেটা আছে সেটাই থাকবে 80 গুণ 5, 80 গুণ 5, ব্যাস। এই জিরো কাটো, কত দিয়ে কাটবো, 5 6 30, 2 দিয়ে কাটো, 2 4 8, 2 9 18, আবার কাটো, 2 2 4, 2 3 6, তার মানে উপরে কত হলো 3 9 27, 27/2, 27/2 মানে কত 13.5 সেকেন্ড, যেটা অপশন এতে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 0 2 4 দিয়ে তৈরি 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত। দেখো 0 2 4 দিয়ে তৈরি 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত। বৃহত্তম সংখ্যা কত হবে, বৃহত্তম সংখ্যা হবে 420, ক্ষুদ্রতম সংখ্যা কি হবে 204, এই দুটো যোগ করলে কত হবে 426। গড় মানে কত, যেহেতু দুটো সংখ্যা 2 দিয়ে ভাগ, তার মানে কত হবে 3 1 2 312, যেটা আছে অপশন সিতে। তখন অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিচের কোন সংখ্যাটিকে 1/1/2 দিয়ে গুণ করলে এবং সংখ্যাটির সাথে 1/1/2 যোগ করলে একই সংখ্যা পাওয়া যাবে। দেখো 1/1/2 মানে কত, 2 1 2 আর 1 3, মানে 3/2, আর এটাও মানে 3/2। এবারে কোন সংখ্যাটার সাথে আমরা যদি দেখো 3-এর সাথে যদি এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর সাথে দেখো আমরা এক্স ধরে করলেও কিন্তু হবে, হ্যাঁ, এক্স ইন্টু এটা সমান সমান এক্স প্লাস এটা, ঠিক আছে, এই দুটা করলেও কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। কিন্তু দেখো এটা করলে আমাদের অনেকটা সময় লাগে, তার থেকে আমরা কি করব, তার থেকে আমরা কিন্তু মনে মনে এটা করলেই আমাদের উত্তরটা মিলে যাবে। দেখো আমরা যদি 1 করি, দেখো 1-এর সাথে যদি 1 যদি আমরা ধরি, তাহলে এটা কত হবে, দেখো 1 প্লাস এই 1 ইন্টু যেটা আছে 3/2, 3/2ই হবে। আর এটা কত হয়ে যাবে 1 যদি যোগ করি, দেখো তাহলে কত 2 1 2 যোগ 3 মানে 5/2,
2 হয়ে যাবে, মিলবে কি? তার মানে 1টা হবে না। এবার যদি 3 ধরি তাহলে কত হবে? 3 3 যা 9, 9/2। আর যদি যোগ করি তাহলে কত হবে দেখো, 2 3 যা 6, 6 আর 3 9, 9/2। তার মানে দেখো 3-এর সাথে কি হচ্ছে? মিলে যাচ্ছে। তার মানে 3 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তবু তোমরা 5 দিয়ে দেখে নিতে পারো। 5 3 কত হয়ে যাবে? 15/2, 15/2। আর এখানে কত হয়ে যাবে? 5 যদি আমরা লিখি যে 5 যোগ 3/2, তার মানে কি হয় দেখো, আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে শর্টকাটে এটা কি করতে হয়, এই 2-এর সাথে এটা গুণ করবে, 3টাকে যোগ করে দেবে। 5 2 10, 10 3 13, 13/2। মিলছে কি? মিলছে না। দেখো 7 দিয়েও মিলবে না, তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো আমরা যদি এক্স ধরে করতে যেতাম হয়ে যেত অঙ্কটা, কিন্তু সময় লাগতো। তার থেকে আমরা অপশনগুলো চেক করে দেখে নিলাম সহজেই। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এতবার মানে করলাম দেখে সময় লাগলো, তোমরা যখন বুঝে নিজেরা করবে তখন এত কিন্তু সময় লাগবে না। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, কি বলেছে? একটি ক্লাসে 40 জন ছাত্রছাত্রী আছে। মোট ছাত্রছাত্রীর 1/5 অংশ ভাত খেতে, 2/5 অংশ রুটি খেতে এবং বাকি অংশ ভাত ও রুটি উভয় খেতে পছন্দ করে। মোট ছাত্রছাত্রীর কত অংশ ভাত রুটি উভয় খেতে পছন্দ করে? দেখো মোট অংশ ধরে নিলাম এক, একদম সোজা অঙ্ক, বাচ্চাদের মতো অঙ্ক দিয়ে দিয়েছে। মোট অংশ ধরে নিলাম এক, তার মধ্যে শুধু ভাত খেতে পছন্দ করে কত? 1/5 মাইনাস করে দিলাম সেটা। আবার শুধু রুটি খেতে পছন্দ করে কত? 2/5। তার মানে বাকি যেটা থাকলো সেটা ভাত ও রুটি উভয়ই খেতে পছন্দ করে। ব্যাস, উত্তর বের করে দাও। 5 এখানে হয়ে গেল 5 মাইনাস 1 মাইনাস 2, তার মানে কত হয়ে গেল? 2/5। 2/5 হয়ে গেল আমাদের সঠিক, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? দেখো এটা কোনো অঙ্ক হলো? এটা বাচ্চাদের মতো অঙ্ক দিয়ে দিয়েছে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, হ্যাঁ, 175616 এর ঘনমূল কত? 56। তবে এটার মান চেয়েছে। দেখো প্রথমটাতে কয় ঘর পর দশমিক আছে? দেখো প্রথমটাতে 3 ঘর পর দশমিক আছে। এবারে ঘনমূল যখন এরকম বের করতে হয়, যদি ঘনমূলে এই 175.616 3 ঘর পর দশমিক থাকে, তাহলে আমাদের কি হবে? যে উত্তরটা আসবে সেখানে 1 ঘর পর দশমিক হবে। যেহেতু এখানে 3 দেওয়াই আছে না, এখানে 3 দেওয়াই আছে, তার মানে 3-এর বদলে 1। তার মানে এটার ঘনমূল কত? এটার ঘনমূল তো 56। তাহলে 1 ঘর পর দশমিক তার মানে কত? 5.6। বোঝা গেল? এবারে এখানে কত দেওয়া আছে দেখো পরেরটাতে, 1 2 3 4 5 6, 6 ঘর পর দশমিক। তার মানে 6কে যদি 3 দিয়ে ভাগ করি তার মানে কত হবে? 2। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের 2 ঘর পর দশমিক হবে। তার মানে 56-এর 2 ঘর পর দশমিক মানে 6 আর 5, 2 ঘর পর দশমিক যখন আমি তোমাদেরকে বলি 2 ঘর পর, তার মানে এদিক থেকে কিন্তু কাউন্ট করবে না, এদিক থেকে ঘরগুলো কাউন্ট করবে। ঠিক আছে? তার মানে 6 আর 5, 6 আর 5-এর আগে দশমিক হবে, তার আগে একটা জিরো বসাই দিই। ঠিক আছে? এবার দেখো তারপরেটাতে কি দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 ঘর পর দশমিক। তার মানে কি 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তার মানে 3, তার মানে 3 ঘর পর দশমিক, মানে এদিক থেকে 3 ঘর পর দশমিক হবে। তার মানে যখন আমরা 56 লিখবো, তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর নাই, তার মানে একটা জিরো, তারপর দশমিক হবে। ঠিক আছে? দশমিকের একটা জিরো লিখলাম। এবার এই 3টাকে যোগ, তাহলে দেখো কত হবে? 5.6, এর নিচে পয়েন্ট বসাও, 56, তার নিচে পয়েন্ট বসাও, 056। এবারে যোগ করলে কত হবে দেখো? 6, এটা হবে কত? 6 5 11, 11-র 1 হাতে থাকবে 1, 6-এর 1 6 12 হবে, 12 2 হাতে থাকবে 1 দশমিক 5 6, তাহলে 6.216 এটা হয়ে যাবে আমাদের উত্তর। 6.216 যেটা আছে অপশন বিতে, তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, এটাও খুব একটা ভালো অঙ্ক দিয়েছে, হ্যাঁ, স্টার মার্ক দিয়ে রাখো, ভালো অঙ্ক দিয়েছে। যে রুমা 1 ঘন্টায় 30টি পৃষ্ঠা এবং নীরা 1 ঘন্টায় 40টি পৃষ্ঠা পড়তে পারে। যদি রুমা 2:30-এ একটি উপন্যাস পড়া শুরু করে এবং নীরা ওই একই উপন্যাস 2:50-এ পড়া শুরু করে, তবে কটার সময় তারা দুজনে একই পৃষ্ঠা পড়বে? ঠিক আছে, কটার সময় তারা দুজনে একই পৃষ্ঠা পড়বে? ঠিক আছে, দেখো এই এই শিফট সেকেন্ড শিফটের মধ্যে সব থেকে হার্ড বা কঠিন অঙ্ক যদি তোমরা বলো তাহলে কিন্তু এটাই আছে। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, রুমা 2:30-এ শুরু করেন, নীরা 3:20-তে শুরু করে। তার মানে রুমা নীরার থেকে কতক্ষণ আগে শুরু করছে? 50 মিনিট আগে শুরু করছে। কতক্ষণ আগে শুরু করছে? 50 মিনিট আগে পড়া শুরু করছে। এবারে 50 মিনিটকে যদি আমি ঘন্টায় কনভার্ট করি তাহলে কত হবে? 50কে 60 দিয়ে ভাগ করে দেবো, তার মানে 5/6 ঘন্টা। 6 ঘন্টা, এই 5/6 ঘন্টা আগে শুরু করছে, হলো। এবারে আমি ধরে নিচ্ছি যে নীরাও যখন শুরু করলো পড়া, এই নীরা পড়া শুরু করার মানে 3:20
যে নীরা শুরু করলো পড়া, তার টি ঘন্টা সময় পরে তারা একই পেজ পড়বে। নীরা 3:20 শুরু করলো, তার টি ঘন্টা সময় পরে তারা একই পেজ পড়বে। তার মানে নীরা 1 ঘন্টায় পড়ে 40টা পেজ। তার মানে টি ঘন্টায় সে কতটা পেজ পড়বে? 40 গুণ টি, এতটা পেজ। ঠিক। এবারে দেখো, এবারে রুমা কি? রুমা এই 3:20 পরে টি ঘন্টা, তার মানে তার আগেও তো সে 5/6 ঘন্টা পড়েছে। তার মানে রুমা মোট কয় ঘন্টা পড়তেছে? তার মানে দেখো, এই 5/6 ঘন্টা, তার সাথে আরও টি ঘন্টা, তার মানে এই ঘন্টাটা সে টোটাল টাইম পড়তেছে। তার মানে ও 1 ঘন্টায় কতটা সময়, কয়টা পৃষ্ঠা পড়ে? 30টা। তার মানে এতটাতে কতটা পৃষ্ঠা পড়বে? এত গুণ 30, ঠিক না? 5/6 যোগ টি গুণ 30, এটা পৃষ্ঠা পড়বে। এবার আমি কি ধরছিলাম, যে টি ঘন্টা পরে তারা সমান পৃষ্ঠা পড়বে। তার মানে নীরা যেটা পৃষ্ঠা পড়বে সেটাই সমান সমান পড়বে হচ্ছে রুমা। তার মানে 5/6 যোগ টি, এটার সাথে গুণ করে দেবো 30। তাহলে কত হয়ে যাবে দেখো, মানে 40টি ইজিক্যাল টু, এটার সাথে যদি গুণ করে দেখো কত হয়ে যাবে? 5 গুণ 30/6। তার মানে 6 দিয়ে 30কে গুণ করলে 6×5, আচ্ছা লিখে দিচ্ছি আমি তোমাদেরকে, হ্যাঁ। 5 গুণ 6, এটার সাথে 30 যোগ হবে, গুণ আবার যোগ হবে 30টি। বোঝা গেল? এবার দেখো 6 দিয়ে গুণ করে দিলে 6×5 30, 5×5 25 হয়ে যাবে। তার মানে এই 40টি মাইনাস 30টিটা দিকে আসলে কত যাবে? -30টি ইজিক্যাল টু 25 হলো। তোমাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু এটা লিখলাম, ঠিক আছে? না হলে মুখে মুখে কিন্তু অঙ্কটা করে দেওয়া যেত। তাহলে দেখো এখানে 10t ইজিক্যাল টু 25, এবারে t ইজিক্যাল টু, তার মানে কত হয়ে যাবে? 2.5 আওয়ার্স। 2.5 আওয়ার্স মানে কত? 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট, ঠিক না? 0.5কে তোমরা যদি আবার আওয়ারে কনভার্ট করো তাহলে কিন্তু, সরি মিনিটে কনভার্ট করো তাহলে কিন্তু 30 মিনিট আসবে, ঠিক আছে? তাহলে 2.5 আওয়ার্স মানে 2 ঘন্টা 30 মিনিট। তার মানে এই যে আমরা তো এই 3:20 পরে আমরা ধরেছি না টিটাকে, তার মানে 3:20 আরও 2 ঘন্টা 30 মিনিট পরে তারা একই পৃষ্ঠা পড়বে। এবারে 3:20 2 ঘন্টা 30 মিনিট মানে কত? 3:20 2 ঘন্টা পরে মানে হচ্ছে কত? 5:20, তারও 30 মিনিট পরে কত হচ্ছে? 5:50। তার মানে 5:50-এ তারা একই পৃষ্ঠা পড়বে, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? দেখো খুব ভালো একটা অঙ্ক কিন্তু, হ্যাঁ, এটা স্টার মার্ক দিয়ে রাখো, খুব ভালো একটা অঙ্ক এটা, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, অরুণ তার আয়ের 10% সঞ্চয় করে, 1 বছর পরে তার আয় 20% বাড়ে, কিন্তু তিনি পূর্বের ন্যায় একই পরিমাণ টাকা সঞ্চয় করেন, তার খরচের বৃদ্ধির হার নির্ণয় করো। ধরে নিচ্ছি অরুণ প্রথমে 100 টাকা কামাতো, সে 10% সঞ্চয় করে। তার মানে সে সঞ্চয় করতো কত? তার সেভিংস করতো কত? সে সেভ করতো হচ্ছে 10 টাকা। সে সেভ করতো কত? 10 টাকা। তার মানে খরচ করতো কত? তার মানে সে খরচ করতো কত? খরচ করতো সে 90 টাকা। 100 টাকা কামাই করতো, তার মধ্যে 90 টাকা খরচ করতো, 10 টাকা সেভ করতো। এবারে কি করছে? তার আয় 20% বেড়ে যায়। তার মানে এখন তার আয় কত হচ্ছে? এখন তার আয় হচ্ছে 120 টাকা। এখন তার আয় হচ্ছে কত? 120 টাকা। কিন্তু এখনও তো সেভ করছে সে কত? সে 10 টাকাই সেভ করছে এখনও। কি বলছে? পূর্বের ন্যায় একই পরিমাণ টাকা সঞ্চয় করে। তার মানে আয় 120 টাকা হয়ে গেছে, কিন্তু সেভ করছে সে 10 টাকাই। তার মানে এখন তার খরচ কত হচ্ছে? এখন তার মানে তার খরচ হচ্ছে 110 টাকা। 110 টাকা। এবার কি বলছে? তার খরচ বৃদ্ধির হার নির্ণয় করো। তার মানে এখন তার খরচ বৃদ্ধি কত হচ্ছে? তার মানে 90 টাকা আগে ছিল খরচ, এখন হয়ে গেছে 110 টাকা। তার মানে কতটা বাড়লো? 20টা বাড়লো, 20 টাকা বাড়লো। সেটাকে যখন আমরা পার্সেন্টেজে কনভার্ট করবো তাহলে কি হয়ে যাবে? এই 20/90 ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ বার করবো তাই 100 দিয়ে গুণ। 0 0 কাটো, উপরে কত হলো? 200/200কে ভাগ করবো 9 দিয়ে। 9 দিয়ে 200 ভাগ করলে কত হবে? 9 দুগুণা 18, 2 0 20, আবার 9 দুগুণা 18, 5 2। তার মানে 22/2/9%, যেটা আছে অপশান এতে। তার মানে অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো এটাই ছিল শিফট 2 এর 30টা অঙ্ক, 30টা অঙ্কের ডিটেলস সমাধান, ঠিক আছে? 30টা অঙ্কের ডিটেলস সমাধান। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে কার কয়টা ঠিক আর কার কয়টা ভুল হলো, ঠিক আছে? এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।